এক লাফে ৩৮৭ টাকা বাড়ল এলপিজির দাম। সেচের জন্য আগে কৃষকদের ডিজেল দেওয়ার নির্দেশ সরকারের। জনস্বার্থে তেলের মূল্য না বাড়ানোর দাবি। ভূমিকম্প মোকাবেলার কৌশল পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তির কথা ভাবছে সরকার। উদ্ধার কার্যক্রমে ১.৫ লাখ স্বেচ্ছাসেবকের তালিকা প্রস্তুত। দেশজুড়ে হাম রোগের চাপ হাসপাতালে, মোকাবেলায় প্রস্তুত সরকার। সংক্রমণ ঠেকাতে তথ্য সংগ্রহ ও প্রচারের তাগিদ বিশেষজ্ঞদের। এবং হাসিনার মৃত্যুদণ্ড বাতিল চেয়ে আন্তর্জাতিক আইনি প্রসিকিউশন। কুষ্টিয়ায় ৬ হত্যা মামলায় পুনঃতদন্তের আবেদন খারিজ। আসসালামু আলাইকুম, স্বাগতম হোনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, আর পুরো সংবাদ জুড়ে আছে আমি সোনিয়া ইসলাম। এবারে জানাবো বিস্তারিত। ভোক্তা পর্যায়ে নির্ধারণ করা হয়েছে এলপি গ্যাসের দাম। এপ্রিল মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১,৩৪১ টাকা থেকে বাড়িয়ে ১,৭২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া অটো গ্যাসের দাম প্রায় ৬২ টাকা বাড়িয়ে ৮৯.৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নতুন এই মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি, যা সন্ধ্যা থেকে কার্যকর হবে। এর আগে মার্চ মাসে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১,৩৪১ টাকার অপরিবর্তিত রাখা হয়। পাশাপাশি ৩ পয়সা কমিয়ে অটো গ্যাসের দাম ৬১ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়। সবার আগে সেচের জন্য কৃষকদের ডিজেল দেওয়ার নির্দেশ দিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। জনস্বার্থে জ্বালানির দাম বাড়ানো হয়নি বলেও জানানো হয়। জ্বালানি মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন মুখপাত্র মনির হোসেন চৌধুরী। এ সময় তিনি আরও জানান, গেল ১ মাসের অভিযানে ৩,৭২,০০০ লিটার তেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী, আর জরিমানা করা হয়েছে ১ কোটি টাকা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। জ্বালানি তেলের জন্য পাম্পে যানবাহনের দীর্ঘ সারি, এর মধ্যেই চলছে মজুতের প্রতিযোগিতা। গত ১ মাসে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২,০০০-এর বেশি মামলা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৩,৭২,০০০ লিটার তেল। অবৈধ মজুতের দায়ে জরিমানা করা হয়েছে ১ কোটি টাকা। তারপরও মজুত কেন বন্ধ হচ্ছে না, গণমাধ্যমের এমন প্রশ্ন ছিল জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্রের কাছে। আমরা গত বছর যা সরবরাহ করছি এবছরও তাই সরবরাহ করছি। এখন পেট্রোল পাম্প মাঝে মাঝে বন্ধ থাকছে, এটা আমিও দেখছি, কিন্তু এটা আসলে আপনারা জানেন যে মানুষের মধ্যে প্যানিক বাইংটা এখনো বন্ধ হয়নি, যে কারণে পেট্রোল পাম্পগুলোর সাপ্লাই চেইনটাতে ইন্টারাপশন হচ্ছে মাঝে মাঝে। তারপরে হচ্ছে মজুদের টেন্ডেন্সিটা আমি প্রথমে আপনাদের মজুদের এটা শেয়ার করলাম। ফলে এইটা থেকে বেরিয়ে আসলে আমাদের স্বাভাবিক সরবরাহে কোনো সংকট নেই। তিনি জানান, ডিজেল, পেট্রোল, অকটেন সহ জ্বালানি তেলের মজুদ আছে 2,55,000 টন। বিভিন্ন দেশ থেকে আরও সংগ্রহের প্রক্রিয়া চলছে। তাহলে কেন সাশ্রয়ের কথা বলা হচ্ছে, এমন প্রশ্নেরও জবাব দেন তিনি। ব্যক্তি হিসাবে, জাতি হিসাবে এই সময়ে নতুন করে আমাদেরকে ভাবতে হবে যে সাশ্রয়ী হওয়া উচিত। আমাদের প্রত্যেকের জায়গা থেকে আমাদের সাশ্রয়ী হওয়া উচিত। তো ফলে আমি মনে করি প্রত্যেক ইন্ডিভিজুয়ালকে এই বিষয়ে আমাদের নতুন করে ভাবতে হবে যে আমরা কি করে সাশ্রয়ী হয়ে পুরো জাতিকে রক্ষা করতে পারি। কারণ এটা একটা বৈশ্বিক সমস্যা, এই সমস্যা আপনি কেউ তৈরি করিনি। ফলে এই সমস্যা থেকে বেরিয়ে আসার সবচেয়ে বড় উপায় হচ্ছে সাশ্রয়ী হওয়া। জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, জনস্বার্থে তেলের দাম বাড়ায়নি সরকার। সবার আগে সেচের জন্য কৃষকদের ডিজেল দেওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তার কোনো প্রত্যয়ন নিয়ে যে কৃষক ডিজেল চাইবে তাকে যাতে এটা প্রদান করা হয়, এটা এনশিওর করা হচ্ছে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। ভূমিকম্প ঝুঁকি মোকাবেলায় শিক্ষক শিক্ষার্থীদের প্রশিক্ষণ সহ বিষয়টি পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তির কথা ভাবছে সরকার। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে কথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিবুল্লাহ। তিনি বলেন, ভূমিকম্প দুর্যোগ পরবর্তী উদ্ধার কার্যক্রমের জন্য প্রায় ১.৫ লাখ স্বেচ্ছাসেবকের খসড়া তালিকা করা হয়েছে। তানজিদ ভাইয়ের প্রতিবেদন। সপ্তাহের শেষ কর্মদিবসেও ব্যস্ত দিন পার করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিদিনের মতোই বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। শুরুতেই সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদি আমিন।
এদিকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির একটি প্রতিনিধি দল সরকার প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যান। পরে গণমাধ্যমের সঙ্গে আলাপে সংগঠনের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা বলেন, হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে, সমাধানের আশ্বাসও মিলেছে। আমাদের বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের যে সমস্ত সমস্যা সেগুলো আমরা সবগুলো তুলে ধরেছি। প্রত্যেকটা বিষয়ে আমাদের ধৈর্য সহকারে শুনেছেন এবং প্রত্যেকটা বিষয় উনি অ্যাড্রেস করেছেন এবং বলেছেন পর্যায়ক্রমে এগুলো সমাধানের দিকে চেষ্টা কর। এর আগে ভূমিকম্পে ঝুঁকি ব্যবস্থাপনা ও প্রস্তুতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী এবং কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়। পরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় শিক্ষক শিক্ষার্থীদের প্রশিক্ষণ সহ পাঠ্যসূচিতে এ বিষয়টি অন্তর্ভুক্তির কথা ভাবছে সরকার। ঢাকা এবং ঢাকার আশেপাশে 1 লক্ষ স্বেচ্ছাসেবী তৈরি করার জন্য আর একটা নির্দেশনা উনি দিয়েছিলেন যে যদি ভূমিকম্প হয়ে যায় তাহলে আশ্রয়স্থলগুলোকে চিহ্নিত করতে হবে এবং বিভিন্ন বিভাগের বা সংস্থার কাছে ভূমিকম্প চলাকালীন বা ভূমিকম্প উদ্ধার কাজে কী কী ইকুইপমেন্ট রয়েছে তার একটা তালিকা উনি তৈরি করতে বলেছেন। আমরা ইতিমধ্যে বিভিন্ন সংস্থা, বিশেষ করে রেড ক্রিসেন্ট, ফায়ার সার্ভিস এবং আনসার ভিডিপি মিলে আমরা 1,45,000 একটা খসড়া তালিকা ওনাদের কাছ থেকে পেয়েছি। সেটাকে আমরা এখন যাচাই করে আমরা এটাকে ট্রেনিংয়ের মধ্যে নিয়ে আসব। ভূমিকম্পের দুর্যোগে বিভিন্ন সংস্থা থেকে 1,45,000 স্বেচ্ছাসেবকের খসড়া তালিকা করা হয়েছে বলেও জানান মন্ত্রী। ঢাকার দক্ষিণ এবং উত্তর মিলে প্রায় 445টি আশ্রয়স্থল চিহ্নিত করা হয়েছে। সেগুলোকে জনগণকে সচেতন করব যাতে করে এই ধরনের যখন ভূমিকম্প হবে তারা দ্রুত সময়ের জন্য সেখানে আশ্রয় নিতে পারে। এই বিষয়গুলো আলোচনা হয়েছে। আর উনি তামজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। সুশাসন নিশ্চিতে নিরপেক্ষ বিচার বিভাগ ও প্রশাসনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, সুশাসন প্রতিষ্ঠান না হলে বিদেশি শক্তির হস্তক্ষেপের সম্ভাবনা থাকে। নিজেদের মধ্যে ঐক্য থাকলে কোনো আধিপত্যবাদী শক্তি আমাদের গ্রাস করতে পারবে না। স্বাধীনতা হচ্ছে ওইটাই যখন আমি আমার অধিকার থেকে বঞ্চিত হব এবং ওই অধিকার প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম সেটাই স্বাধীনতার সংগ্রাম। আমার এই স্বাধীনতা নিশ্চিত করবে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, কোর্ট, আবার এই কথাগুলো নিশ্চিত করবে নির্বাচন কমিশন। এই সমস্ত প্রতিষ্ঠান রাষ্ট্রের তারা সেটা নিশ্চিত করবে। এইভাবেই একটি আর্টিকুলেট একটা ডেমোক্রেটিক রাষ্ট্র গড়ে ওঠে। গণভোটের রায় কার্যকর এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শনিবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে 11 দলীয় ঐক্যজোট। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন জোটের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। এর আগে বেলা 12টায় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন ঐক্যের অন্যান্য দলের শীর্ষ নেতারা। হামিদুর রহমান আজাদ অভিযোগ করেন, সরকারি দল সংসদ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি জনগণের ভোটকে অসম্মান যারা করেছে, বিরুদ্ধে অবস্থান নিয়েছে গণভোটের বিরুদ্ধে, এটা আমরা জনগণের কাছে আবার ফিরে আসতেছি। এই জন্য রাজপথের আন্দোলন ছাড়া 11 দল বা বিরোধী দলের আর কোনো বিকল্প পথ নেই। সরকার যদি দাবি পূরণ না করে, সংসদে সমাধান না করে, 11 দলের উদ্যোগে আগামী শনিবার 4 তারিখ ঢাকা রাজধানী বায়তুল মোকাররমের উত্তর গেটে বিকাল 5টায় আমরা বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করব। দেশজুড়ে হাসপাতালে বাড়ছে হাম রোগের চাপ। জেলা উপজেলা পর্যায়ে আক্রান্তের সংখ্যাই বেশি। দুপুরে রাজধানীর শিশু হাসপাতালে একটি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, বজ্রপাতের মতো হাম আঘাত হানলেও মোকাবেলায় পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছে সরকার। টিকার মজুতও বাড়ানো হচ্ছে। শিগগিরই ইউনিসেফ থেকে আনা হবে 604 কোটি টাকার টিকা। নাজমুল ইসলামের প্রতিবেদন। দেশে উদ্বেগজনক হারে বেড়েছে হামের সংক্রমণ। বড় আকারে ছড়িয়ে পড়ছে কয়েক জেলায়। অনেক হাসপাতালে দেখা দিয়েছে শয্যা সংকট। গত 24 ঘন্টায় হামে আক্রান্ত হয়ে রাজশাহী ও ফরিদপুরে 2 শিশুর মৃত্যু হয়েছে।
2-3 দিন চিকিৎসা চলছে ভালো, তারপরে মনে করেন ওই হাম উঠছে। এদিকে কয়েক সপ্তাহ ধরে রাজধানীতেও বেড়েছে সংক্রামক ব্যাধি হাম। আগারগাঁওয়ের শিশু হাসপাতাল সহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে প্রতিদিনই আসছে নতুন নতুন রোগী। অনেক ক্ষেত্রে দেরিতে হাসপাতালে যাওয়ায় জটিলতাও বাড়ছে। এখন আগে তো চৌকি মিলতো না, এখন একটু চোখ মেলে। এনে ঈদের আগে 14 দিন থেকে গেছিলাম নিউমোনিয়ার কারণে, পরে বাড়ি যাওয়ার পরে আবার হাম উঠছে, একদিন বাসায় থাকার পরে আর কি হাম উঠছে, জ্বর। হাম রোগ আছে নাকি সেটা আবার দেখা দিয়েছে, দেশে বই দেখা দিয়েছিল, হ্যাঁ আইসি আর ট্রিটমেন্ট চলতে চালান। আমি আগের থেকে বেমালা সুস্থ দেই বাচ্চা। সমস্যাটা যেদিন হয়েছিল সেদিনই আমি হসপিটালে আসছিলাম, না অত টিকা মাস হয় নাই এখনো। হামজনিত নিউমোনিয়া ও শ্বাসকষ্টের চিকিৎসায় বাবল সিপ্যাপ ব্যবহার নিয়ে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, অনেকটা বজ্রপাতের মতোই এসেছে হাম, যদিও দ্রুতই টিকা সংগ্রহ সহ সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। হঠাৎ করে বজ্রপাতের মতন এসে পড়েছে আমাদের উপর, যেটার কোনো রকম প্রস্তুতি আমাদের কাছে ছিল না। 24 ঘন্টার ভিতরে কিন্তু আমরা ভেন্টিলেটরের ব্যবস্থা করে ফেলেছি। আমরা 24টা ভেন্টিলেটর কমিটমেন্ট পেয়েছি, এখন এটার সংখ্যা আরো বেড়েছে। আজকে আপনাদেরকে আমরা 2টা দিয়ে যাচ্ছি, আমার কাছে এখন আরো 3টা স্টক আছে। রবিবার থেকে হামের টিকা দেওয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, এ মাসের মধ্যেই ইউনিসেফের কাছ থেকে 604 কোটি টাকার টিকা সংগ্রহ করা হবে। ইউনিসেফ থেকে আমরা মিজাইলের টিকা সহ অন্য টিকা কালেক্ট করতে যাচ্ছি, which is against the money of 604 crores. নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। হামের সংক্রমণ ঠেকাতে সঠিক তথ্য সংগ্রহ ও প্রচারের বিকল্প নেই বলে মত দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সামাজিক যোগাযোগ মাধ্যমকে কাজে লাগাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সমন্বিত উদ্যোগের পরামর্শ দেন তারা। দেশে হামের সাম্প্রতিক প্রাদুর্ভাবে করণীয় বিষয়ে বিএনপির নারী শিশু আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল আয়োজিত গোল টেবিল বৈঠকে এমন পরামর্শ দেন বিশেষজ্ঞরা। অন্যান্য ভাইরাসের বিষয়ে আগাম প্রস্তুতি নেয়ার তাগিদ দেন তারা। এমআর আসাদের রিপোর্ট। এই যে বর্তমান হামের যে প্রাদুর্ভাব দেখা দিচ্ছে, দেশে আশঙ্কাজনক হারে হামের সংক্রমণ মোকাবিলায় রাজধানীর আবু সাইদ কনভেনশন সেন্টারে স্বাস্থ্য বিশেষজ্ঞদের নিয়ে গোলটেবিল আলোচনার আয়োজন করে জাতীয়তাবাদী দল বিএনপির নারী শিশু স্বাস্থ্য বিষয়ক বিশেষ সেল। এতে স্বাস্থ্য বিশেষজ্ঞদের পাশাপাশি অংশ নেন গবেষক, লেখক ও আন্তর্জাতিক সাহায্য সংস্থার প্রতিনিধিরা। আলোচকরা বলেন, অপতথ্যের প্রভাব হামের সংক্রমণ ঠেকাতে প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। এর জন্য প্রয়োজন বিশেষ উদ্যোগ। ক্লিক বেস করছেন, যিনি চান যে লাইক কমেন্ট শেয়ার দিয়ে কিছু আয় করতে, তার ক্ষেত্রে দায়বদ্ধতা নাই। সো এই ক্ষেত্রে তাকে ঠেকানোর একটা উপায় হচ্ছে যে তাকে এক ধরনের ভালো তথ্য সরবরাহ করে তাকে ঠেকাতে হবে। জনগণ কি শঙ্কিত হবে, আশ্বস্ত হবে, সেটা নির্ভর করবে কতখানি তথ্য আমরা তাকে দিতে পারছি। গণমাধ্যম কতখানি সচেতন করতে পারবে সেটা ডিপেন্ড করবে আমার তথ্যের কোয়ালিটির উপরে। টিকা সংশ্লিষ্ট অন্য ভাইরাসের ক্ষেত্রে সংক্রমণ প্রতিরোধে সরকারের পক্ষ থেকে এখনই পদক্ষেপের পরামর্শ দেন তারা। এই যে মেজেস কেসগুলো আমরা এখন পজিটিভ পাচ্ছি বা হয়েছে, ভবিষ্যতে এদের কত পার্সেন্ট এসএসপির দিকে যায় সেটাও আমাদের বড় চিন্তার বিষয়। যখনই একটা বাচ্চাকে আমরা ধরে নিব যে বা কনফার্ম করে ফেলো দিস ইজ মিজেলস, সাথে সাথে কিন্তু এটাকে আইসোলেশন করতে হবে যাতে ওর কাছ থেকে আর কোনো বাচ্চা এটা স্প্রেড না করতে পারে। আপনাকে রুটিন ইমিউনাইজেশন ঠিক করতে হবে, রুটিন ইমিউনাইজেশন কভারেজ বাড়াতে হবে, কারণ আপনি এই ইমিউনিটি গ্যাপ তৈরি হয়ে যাবে আর আপনি এমআরএর ক্যাম্পেইন করে করে ইমিউনিটি গ্যাপ ফুলফিল করবেন, এভাবে এই মিজেলস এলিমিনেশন করা কঠিন হবে। আলোচনা সঞ্চালক বিএনপির নারী শিশুর আইনি ও স্বাস্থ্য বিষয়ক সেলের সচিব ডাক্তার রফিকুল ইসলাম আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হবার পরামর্শ দেন। তিনি কিন্তু এই কথাটি স্পষ্ট বলেছেন ওদিন সাংবাদিক সম্মেলনে, আপনারা সকলেই দেখেছেন, মিডিয়ার মাধ্যমে আপনারা সকলে সেটি দেখতে পেয়েছেন। সুতরাং আমরা যে কথাগুলো বলবো সেই কথাগুলো যেন অবশ্যই জনমনে যেন আতঙ্ক তৈরি না করে সে ব্যাপারে আমাদের সকলেই সাবধানতা অবলম্বন করতে হবে। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। দেশে হামের প্রাদুর্ভাব না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখা এবং হামে আক্রান্ত হয়ে 47 শিশু মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার পূর্ণিমা জাহান এই রিট দায়ের করেন। এতে বিবাদীদের বিরুদ্ধে হামের প্রকোপ কমাতে ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়। পাশাপাশি মৃত্যু ও আক্রান্তের সংখ্যা, ভ্যাকসিন কভারেজ ও সরবরাহ সংক্রান্ত একটি রিপোর্ট আদালতে দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে। বাচ্চাদের ইস্যুটা আমার মনে হয় খুব সিরিয়াসলি দেখা উচিত এবং এই কারণে আমি কোর্টের কাছে একটা ডিরেকশন চাচ্ছি যাতে আনটিল অ্যান্ড আনলেস দ্য ম্যাটার ইজ রিজলভড রিগার্ডিং দ্য ভ্যাকসিন ইস্যু ততদিন যেন স্কুলের একটা সমসাময়িক বন্ধ দেওয়া হয়।
এবং আরেকটা ইস্যু প্রেয়ার আমি ডিরেকশন চাচ্ছি যে একটা ইনভেস্টিগেশন টিম গঠন করা হোক, যেখানে বলা হবে স্পেসিফিক্যালি যে এই ভ্যাকসিন রিগার্ডিং দ্য ভ্যাকসিন, যেটা একটা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, আমাদের বাচ্চাদের একটা ব্যাপার, তাদের শারীরিক অবহেলাটা কেন? শেখ হাসিনার মৃত্যুদণ্ড বাতিল চেয়ে আন্তর্জাতিক কোনো সংস্থার চিঠি পাননি বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করতে হলে আসামিকে আত্মসমর্পণ করতে হবে বলে জানান চিফ প্রসিকিউটর। এদিকে জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় 6 হত্যা মামলায় পুনরায় তদন্ত চেয়ে আসামি পক্ষের আবেদন খারিজ করে দেন ট্রাইব্যুনাল। এছাড়া চট্টগ্রামে ওয়াসিম সহ 13 জন হত্যা মামলায় তদন্ত প্রতিবেদনের অনুলিপি প্রসিকিউশনে দেয়া হয়েছে। মুদাসসির আলীর প্রতিবেদন। 30 মার্চ যুক্তরাজ্য ভিত্তিক ল ফার্ম কিংসলে ন্যাপলি শেখ হাসিনার মৃত্যুদণ্ড বাতিল চেয়ে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিঠি দিয়েছে বলে দাবি করা হয়। জুলাই গণহত্যায় এক মামলায় গেল বছরের 17 নভেম্বর শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। তবে এমন কোনো চিঠি এ পর্যন্ত পায়নি বলে জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। এভাবে রায় বাতিল চাওয়া সুস্পষ্ট আইনের লঙ্ঘন ও আদালত অবমাননার শামিলও বলেন তিনি। আমাদের কাছে অফিসিয়ালি এরকম কোনো চিঠি কেউ পাঠায়নি। একজন ফিউজিটিভের পক্ষে তিনি নিজে অথবা তার পক্ষে অন্য কেউ কোনো ধরনের কোনো ডিফেন্ড করার কোনো আইনগত সুযোগ নাই। এই জাতীয় কার্যক্রম শুধু বেআইনি নয়, দৃশ্যত এটা আদালত অবমাননার শামিল। এদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাই আন্দোলনের জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে কুষ্টিয়ায় 6 জন হত্যা মামলার পুনরায় তদন্ত সহ এক প্রসিকিউটর ও এক তদন্ত কর্মকর্তাকে জেরা করতে ট্রাইব্যুনালে আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। তাদের আবেদন খারিজ করে দেন ট্রাইব্যুনাল। খারিজ করার ব্যাখ্যাও দেন চিফ প্রসিকিউটর। আসামি পক্ষ থেকে কোনো রিইনভেস্টিগেশন অথবা ফার্দার ইনভেস্টিগেশন চাওয়ার কোনো এখতিয়ার নাই, আর রিইনভেস্টিগেশনের তো কোনো প্রভিশনই নাই। এই মামলার রিলেটেড কোনো অংশ যদি ভাইটাল পার্ট তারা বাদ করে যায় তাহলে সেটা পয়েন্ট আউট করে অ্যাপ্লিকেশন দিতে হয়, কিন্তু তারা এরকম কোনো পয়েন্ট আউট করে অ্যাপ্লিকেশন দেননি। অন্যদিকে চট্টগ্রামে ছাত্রদল আহ্বায়ক কমিটির সদস্য ওয়াসিম আকরাম সহ 13 জন হত্যা মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সহ 22 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনের অনুলিপি পেয়েছেন বলে নিশ্চিত করেছেন আমিনুল ইসলাম। 12 এপ্রিল আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হবে। দেখে নিন, আমরা 12 তারিখে ফর্মাল চার্জ দাখিল করব, তখন আপনারা সবগুলো নাম পেয়ে যাবেন। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। একদিকে জনমনে স্বস্তি, অন্যদিকে রাজধানীর সৌন্দর্য বর্ধন। এমন উদ্দেশ্য নিয়ে রাজধানী জুড়ে ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে পুলিশ। দ্বিতীয় দিন দখলমুক্ত করা হয় ঢাকা মেডিকেল কলেজের সম্মুখ ও এর আশপাশের এলাকা ফুটপাত। এ সময় দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন ডিএমপির বিশেষ ম্যাজিস্ট্রেট। আর পুলিশ বলছে, উচ্ছেদের পরও কেউ যাতে পুনরায় বসতে না পারে সেজন্য নজরদারি জোরদার করা হবে। মনিরুল ইসলামের প্রতিবেদন। বৃহস্পতিবার সকাল 10টার চিত্র। ফুটপাত অভিযান শুরুর আগেই নিজেরাই সরিয়ে নিচ্ছেন দোকানের আসবাবপত্র। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আশপাশের ফুটপাতে দেখা যায় এমন দৃশ্য। ঢাকা মহানগর পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে ঢাকা মেডিকেল হাসপাতালের সামনে থেকে শুরু হয়। এই অভিযান চলে ফুলবাড়িয়া ছাড়িয়ে গুলিস্তান পর্যন্ত। যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত অভিযানটা হলো, এরকম করে 2-1 দিন পর হলে আমার জন্য ভালো হয় এবং ধরে রাখার চেষ্টা করব, সেবার মানটা আরো উন্নত দিকে চলে যাবে। প্রথমে উচ্ছেদ না করে মালামাল সরানোর সুযোগ দিচ্ছে ডিএমপির বিশেষ ভ্রাম্যমাণ আদালত। কর্ণপাত না, রাস্তায় এবং ফুটপাতের উপর যাদের মালামাল রয়েছে তারা দ্রুত সরিয়ে নিয়ে যান। তবে এমন অভিযানে ঘোর আপত্তি ফুটপাত ব্যবসায়ীদের। এমন অবস্থায় তাদের অসহায়ত্বের কথা তুলে ধরেন, চান বিশেষ ব্যবস্থায় পুনর্বাসন। আমরা কি করে খাবো? আমাদের 11-12 জন ছেলে পেলে আছে। কোথাও ফুড থাকবে, কোথাও থাকবে না। সিস্টেমের মধ্যে আসলে হয়তোবা হকাররাও ভালো থাকবে, দেশে যে যানজট আছে এটা অনেকটাই কমে আসবে। আমাদের একটা পুনর্বাসন যদি করে দেয় তাহলে এটার জন্য ভালো, কারণ আমরা লক্ষ লক্ষ হকার আছি, হকারগুলো কি হবে? শুধু উচ্ছেদেই সীমাবদ্ধ থাকতে চায় না পুলিশ, উচ্ছেদ পরবর্তী চলবে টানা নজরদারি। এমন দাবি করলেন এডিসি কাজী রোমানা। বলেন, ফুটপাত দখলমুক্ত করতে প্রয়োজনে কঠোর হবে পুলিশ। আরেকটা টিম ওখানে কাজ করছে যাতে এটা বসতে না পারে। অলরেডি কাজ করে এটার ছবি এবং ভিডিও আমরা সদর দপ্তরে প্রেরণ করেছি। গতকালকের অভিযানের কথা বলছি। আর আজকে যেটা করলাম বা করছি
সেটা আমরা আবারও আগামীকালকে এসে আবারও এটার কন্টিনিউশন রাখবো ইনশাল্লাহ। অভিযানের নেতৃত্ব দিচ্ছেন স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ। বলছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা করবে সরকার। আমরা আপনাকে তথ্য দিই, সরকার এটা নিয়ে ভাবছে বিকল্প কিছু করা যায় কিনা। আপনাদের হলিডে মার্কেট হতে পারে বা সন্ধ্যাকালীন মার্কেট হতে পারে, যেমন অনেক অফিসিয়াল এলাকা আছে যেখানে সন্ধ্যার পরে লোক থাকে না, ওখানে আমরা এই মার্কেটগুলো, এটা হতে পারে যে কোনো আপনাদের মতিঝিল হতে পারে, মতিঝিলে সন্ধ্যার পরে লোক থাকে না, এগুলো আমরা বিকল্প সরকার চিন্তা করছে। এই চিন্তা মাথায় নিয়ে আমরা উচ্ছেদ অভিযানে নেমেছি। দ্বিতীয় দিনে খিলগাঁও, লালবাগ, গুলশান ও মিরপুর সহ বিভিন্ন এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেল স্টেশনের কাছে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার প্রায় 18 ঘন্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়েছে। এর আগে বুধবার রাতে মনতলা এলাকায় সিলেটগামী তেলবাহী মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত 6টি বগি রেল লাইন থেকে ছিটকে পড়ে। এতে রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ সময় যাত্রীরা দুর্ভোগে পড়েন। আন্তর্জাতিক সংবাদ। 54 বছর পর আবারও চাঁদের পথে মানুষ। নতুন ইতিহাস গড়তে যাত্রা শুরু করেছে নাসার আর্টেমিস 2 মিশন। 10 দিনের এই মিশনে চাঁদের চারপাশে প্রদক্ষিণ করবেন নভোচারীরা। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। প্রায় 54 বছর পর ফের চাঁদের পথে যাত্রা করল মানুষ। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা 6:35 যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় বিশাল কমলা সাদা রঙের রকেট। শক্তিশালী গর্জনে আকাশ কাঁপিয়ে চাঁদের উদ্দেশ্যে রওনা দেয় এ মহাকাশযান। রকেটে থাকা 4 নভোচারীর মধ্যে 3 জন মার্কিন এবং 1 জন কানাডিয়ান, রিড উইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কক এবং জেরেমি হ্যানসেন। অনেক বছরের বিলম্ব এবং ব্যয় বৃদ্ধির পর অবশেষে বাস্তবায়িত হলো ঐতিহাসিক মিশন। প্রায় 10 দিনের এই মিশনে নভোচারীরা চাঁদের চারপাশে প্রদক্ষিণ করবেন, তবে অবতরণ করবেন না। মূল লক্ষ্য হচ্ছে মহাকাশযানের নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা যাচাই করা। এছাড়া ডকিং সিমুলেশন ও ম্যানুয়াল নিয়ন্ত্রণ সক্ষমতাও পরীক্ষা করা হবে এই অভিযানে। ঐশী আলম, মোহনা সংবাদ। ইরানে সামরিক অভিযানের লক্ষ্য অর্জনের শেষ প্রান্তে যুক্তরাষ্ট্র। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এমন মন্তব্য করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, 2 থেকে 3 সপ্তাহের মধ্যে তেহরানে আরও কঠোর হামলা চালানো হবে। এদিকে তার বক্তব্য শেষ হতেই ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল ছুড়েছে ইরান। প্রিয়াঙ্কা নিতুর ডেস্ক রিপোর্ট। ইরান, ইসরায়েল ও মার্কিন যুদ্ধ প্রেক্ষাপটে বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, ইরানে তাদের অভিযান শেষ করতে আর 2 থেকে 3 সপ্তাহ লাগবে। সেখানে সামরিক অভিযানের লক্ষ্য অর্জন প্রায় শেষের পথে। গেল 4 সপ্তাহে মার্কিন সশস্ত্র বাহিনী যুদ্ধক্ষেত্রে দ্রুত, চূড়ান্ত ও অপ্রতিরোধ্য জয় এনে দিয়েছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের ওপর অত্যন্ত কঠোর হামলা চালাতে পারে। লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত অভিযান চলবে। এদিকে ট্রাম্পের বক্তব্য শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল ছোড়ে ইরান। তেহরানের সামরিক সক্ষমতা শেষ করে দেয়া হয়েছে। ট্রাম্পের এমন দাবির মধ্যেই ইরান থেকে ছোড়া মিসাইল শনাক্ত করল ইসরায়েলি সেনাবাহিনী। এছাড়া পাল্টা বিমান হামলা চালিয়েছে ইসরায়েলও। ইরানের অন্তত 40টি গুরুত্বপূর্ণ অস্ত্র উৎপাদন কেন্দ্রকে লক্ষ্যবস্তু করার দাবি তাদের। এদিকে মার্কিন জনগণের উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সেখানে তিনি বলেন, ইরান কখনোই আগ্রাসন, সম্প্রসারণ এবং উপনিবেশবাদের পথ বেছে নেয়নি। তেহরান কখনোই প্রথমে যুদ্ধ শুরু করেনি। তবে ইরানের বিরুদ্ধে আক্রমণকারীদের অত্যন্ত দৃঢ়তা ও সাহসিকতার সঙ্গে প্রতিহত করা হয়েছে। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। এবার ফুটবল। 2026 ফুটবল বিশ্বকাপের 48 দলের চূড়ান্ত তালিকা প্রকাশের পর শেষ ধাপে টিকিট বিক্রি করা শুরু করেছে ফিফা। বুধবার টিকিট বিক্রি পুনরায় চালু হলে আগ্রহীরা প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হয়েছে বলে অভিযোগ উঠেছে। গেল মঙ্গলবার 48 দলের চূড়ান্ত তালিকা প্রকাশের পর টিকিট বিক্রি শুরু করা হয়। তবে কোন ম্যাচ বা কোন ক্যাটাগরির টিকিট পাওয়া যাবে তা উল্লেখ করেনি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থাটি। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় 11 জুন থেকে 19 জুন পর্যন্ত অনুষ্ঠিতব্য 104 ম্যাচের অবশিষ্ট সব টিকিট একসঙ্গে বিক্রি করা হচ্ছে না। এটি টিকিট বিক্রির শেষ আনুষ্ঠানিক ধাপ। এবার জানাবো ক্রিকেট।
আগামী জুনে ইংল্যান্ডে বসবে এবারে নারী টি-20 বিশ্বকাপের আসর। এই আসরে অংশ নেবে বাংলাদেশ নারী দলও। বাছাই পর্ব পেরিয়ে ইতিমধ্যে চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে টাইগ্রেসরা। এই মেগা আসরের স্কটল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলবে নিগার সুলতানা জ্যোতির দল। সেখানে বাংলাদেশ ছাড়াও থাকবে স্বাগতিক স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস। ইতিমধ্যেই সিরিজের সূচি প্রকাশ করা হয়েছে। গ্রুপ পর্বে প্রতিটি দল একে অন্যের বিপক্ষে 2 বার করে খেলবে, কোনো ফাইনাল থাকছে না। 28 মে শুরু হওয়া টুর্নামেন্ট চলবে 4 জুন পর্যন্ত। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। এক লাফে 387 টাকা বাড়ল এলপিজির দাম। সেচের জন্য আগে কৃষকদের ডিজেল দেওয়ার নির্দেশ সরকারের, জনস্বার্থে তেলের মূল্য না বাড়ানোর দাবি। ভূমিকম্প মোকাবেলায় কৌশল পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তির কথা ভাবছে সরকার। উদ্ধার কার্যক্রমে 1.5 লাখ স্বেচ্ছাসেবকের তালিকা প্রস্তুত। দেশজুড়ে হামরোগের চাপ হাসপাতালে, মোকাবেলা প্রস্তুত সরকার। সংক্রমণ ঠেকাতে তথ্য সংগ্রহ ও প্রচারের তাগিদ বিশেষজ্ঞদের। এবং হাসিনার মৃত্যুদণ্ড বাতিল চেয়ে আন্তর্জাতিক কোনো সংস্থা চিঠি পায়নি প্রসিকিউশন। কুষ্টিয়ায় 6 হত্যা মামলায় পুনঃতদন্তের আবেদন খারিজ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়, এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।